এবার সরাসরি ইউনূসের বিরুদ্ধেই সরাসরি রাষ্ট্রদ্রোহের মামলা করার হুমকি দেওয়া হয়েছে। দর্শক, একটু চোখ বন্ধ করে 5 আগস্টের সেই দিনটার কথা ভাবুন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পুরো বাংলাদেশ তখন একটা ভয়ঙ্কর শূন্যতায় ভাসছে। রাস্তায় কোনো পুলিশ নেই, প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছে। চারদিকে একটা চাপা আতঙ্ক আর চরম অরাজকতার আশঙ্কা। ঠিক সেই মুহূর্তেই যখন দেশের ভবিষ্যৎ একটা সুতোর উপর ঝুলছিল, তখন কে এই দেশের হাল ধরেছিলেন, কে এই ডুবন্ত জাহাজকে বাঁচিয়েছেন? তিনি আর কেউ না, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ আজ সেই ইউনূসের বিরুদ্ধেই কিনা রাষ্ট্রদ্রোহের মামলা করার হুমকি দেয়া হচ্ছে। আপনি ঠিকই শুনেছেন, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ ঘোষণা দিয়েছেন, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড নাকি সাংবিধানিক লঙ্ঘন ছিল, অর্থাৎ এটি ছিল সরাসরি রাষ্ট্রদ্রোহ। প্রথমেই আসুন মহসিন রশিদের অভিযোগের দিকে তাকানো যাক। তিনি বললেন, ডক্টর ইউনূস নাকি রাষ্ট্রপতির সাথে যথাযথ যোগাযোগ করেননি, রাষ্ট্রপতিকে ভয়ভীতি দেখিয়ে ফাইলে স্বাক্ষর করিয়েছেন এবং বঙ্গভবন ঘেরাও বা রাষ্ট্রপতিকে অপসারণের মতো শিষ্টাচার বিরোধী কাজে নীরব সমর্থন দিয়েছেন। মহসিন রশিদের দাবি, এতে করে সাংবিধানিক রীতিনীতি চরমভাবে লঙ্ঘিত হয়েছে। কিন্তু দর্শক, মহসিন রশিদ সাহেব হয়তো একটা খুব বেসিক জিনিস ভুলে গেছেন, অথবা ইচ্ছে করেই এড়িয়ে যাচ্ছেন। 5 আগস্ট বাংলাদেশের কোনো স্বাভাবিক গণতান্ত্রিক সরকার পরিবর্তন হয়নি। সেদিন দেশে একটা সফল গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়েছিল। আর রাষ্ট্রবিজ্ঞানের খুব সাধারণ একটা সূত্র হলো, বিপ্লব কখনো পুরনো সংবিধানের নিয়ম মেনে হয় না। বিপ্লব নিজে নিজেই আইন তৈরি করে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছিল, সেই সরকারের রেখে যাওয়া একটি সংবিধানের দোহাই দিয়ে ডক্টর ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করানোটা কতটা যৌক্তিক একটু ভেবে দেখুন। ডক্টর ইউনূস কি নিজে নিজেই ক্ষমতায় আসতে চেয়েছিলেন? মোটেও না। তিনি তখন দেশের বাইরে ছিলেন, নিজের কাজে ব্যস্ত। কিন্তু দেশের ছাত্র জনতা অর্থাৎ ওই জেনজি এবং পুরো দেশের মানুষ এক বাক্যে তাকে ডেকেছিলেন। কারণটা সবার জানা, হাসিনাবিহীন এই চরম ক্লান্তি লগ্নে পুরো দেশকে এক সুতোয় গাঁথতে পারার মতো এবং আন্তর্জাতিক বিশ্বকে আশ্বস্ত করার মতো একমাত্র যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিই ছিলেন ডক্টর ইউনূস। তিনি ক্ষমতা দখল করেননি, বরং দেশের মানুষের ডাকে সাড়া দিয়ে নিজের কাঁধে একটা বিশাল দায়িত্ব অর্থাৎ বোঝা তুলে নিয়েছিলেন। আর রাষ্ট্রপতির সাথে শিষ্টাচারের যে কথা বলা হচ্ছে, তার পেছনের বাস্তবতাটা কি? এই রাষ্ট্রপতি তো আগের ফ্যাসিবাদ সরকারের নিয়োগ দেয়া একজন ব্যক্তি। জুলাই অভ্যুত্থানের পর রাজপথে ছাত্র জনতা তো এক মুহূর্তের জন্য এই রাষ্ট্রপতিকে ক্ষমতায় দেখতে চায়নি। তারা বঙ্গভবন ঘেরাও করেছিল, রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলার দাবি তুলেছিল। এই চরম উত্তেজনাকর মুহূর্তে ডক্টর ইউনূসই কিন্তু একমাত্র ব্যক্তি যিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে পরিস্থিতিকে শান্ত করেছিলেন। তিনি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থেই রাজপথের ক্ষোভকে প্রশমিত করে রাষ্ট্রপতিকে স্বপদে বহাল রেখেছিলেন। অথচ আজ মহসিন রশিদের মতো অনেকেই বলছেন, ডক্টর ইউনূস নাকি রাষ্ট্রপতিকে ভয় দেখিয়েছেন। বাস্তবতা হলো, ডক্টর ইউনূস সেদিন ঢাল না হয়ে দাঁড়ালে ক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলে পরে রাষ্ট্রপতির পরিণতি কি হতো সেটা কেউ কল্পনাও করতে পারছে না। যে মানুষটা সাংবিধানিক শূন্যতা রোধ করার জন্য এত বড় একটা রিস্ক নিলেন, তাকে আজ বলা হচ্ছে রাষ্ট্রদ্রোহী। এটা কি চরম অকৃতজ্ঞতা নয়? এই অভিযোগের পেছনে আসলে একটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। ডক্টর ইউনূসকে বিতর্কিত করা মানে পুরো জুলাই বিপ্লবকেই বিতর্কিত করা। কারণ ডক্টর ইউনূস শুধু দেশের ভেতরে স্থিতিশীলতা আনেননি, তিনি আন্তর্জাতিক মহলেও ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় রক্ষা কবচ। হাসিনা পালানোর পর বহির্বিশ্বের চাপ, অর্থনৈতিক ধস এবং কূটনৈতিক জটিল হিসাব নিকাশ এক হাতে সামলাতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর বাংলাদেশ শুধু যে একটা অভ্যন্তরীণ সংকটে পড়েছিল তাই নয়, বরং আন্তর্জাতিকভাবে আমরা চরম খাদের কিনারায় দাঁড়িয়েছিলাম। একটু ভেবে দেখুন, টানা 15 বছর ধরে একটা সরকার ক্ষমতায় ছিল, যাদের সাথে বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর নানামুখী চুক্তি আর স্বার্থ জড়িয়েছিল। তারা যখন হঠাৎ করে ক্ষমতাচ্যুত হলো, তখন বহির্বিশ্বের রিয়াকশন কি হতে পারত? বাংলাদেশের উপর কঠোর অর্থনৈতিক অ্যাকশন বা নিষেধাজ্ঞা আসতে পারত। তৈরি পোশাক খাতের সব অর্ডার বাতিল হয়ে যেতে পারত। এমনকি জাতিসংঘে আমাদের শান্তিরক্ষী মিশনও পুরোপুরি হুমকির মুখে পড়তে পারত। ঠিক এই ভয়ঙ্কর ক্রান্তি লগ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন একটা জাদুর কাঠির মতো কাজ করেছেন। তার যে আন্তর্জাতিক প্রোফাইল, নোবেল বিজয়ী হিসেবে বিশ্বজুড়ে তার যে গ্রহণযোগ্যতা, সেটি মূলত বাংলাদেশকে রক্ষা করেছে। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর
মুহূর্তের মধ্যেই আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য দেশ থেকে শুরু করে জাতিসংঘ সবাই বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়। বিশ্ব নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ডক্টর ইউনূসের নেতৃত্বে তারা বাংলাদেশের যাত্রাকে সমর্থন করে। যে দেশটার উপর স্যাংশন আসার কথা ছিল সেই দেশটাকেই উল্টো বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া শুরু হয়। এটা কি ডক্টর ইউনূসের ব্যক্তিগত কারিশমা ছাড়া অন্য কারো পক্ষে করা সম্ভব ছিল? হয়তো কারোর পক্ষে সম্ভব ছিল না। এবার অর্থনীতির দিকে একটু তাকানো যাক। ফেসিবাদের দোসররা ব্যাংকগুলো লুটপাট করে দেশটাকে ফোকলা করে দিয়ে চলে গেছে। রিজার্ভ ছিল তলানিতে। প্রবাসীরা ক্ষোভে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল। কিন্তু ডক্টর ইউনূস দায়িত্ব নেয়ার পরপরই প্রবাসীরা আবার দেশের প্রতি আস্থা ফিরে পান। রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসতে শুরু করে। একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে অর্থনীতিকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা, এটা কি রাষ্ট্রদ্রোহ নাকি দেশকে বাঁচানো? তাহলে এখন নির্বাচনের মাত্র কয়েকদিন পর কেন মহসিন রশিদের মতো ব্যক্তিরা হঠাৎ করেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার হুঙ্কার দিচ্ছেন? এই জায়গাটাতেই লুকিয়ে আছে সবচেয়ে বড় একটা রাজনীতি। এই মামলা বা অভিযোগের মূল লক্ষ্য ডক্টর ইউনূস নন। মূল লক্ষ্য হল পুরো জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা। বর্তমান সময়ে যখন দেশে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় বসেছে, তখন ফেসিবাদের সুবিধাভোগী একটি শ্রেণী অত্যন্ত সুকৌশলে মাঠে নেমেছে। তারা চাইছে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করতে। কারণ যদি প্রমাণ করা যায় যে ইউনূসের সরকারটি অসাংবিধানিক বা অবৈধ ছিল, তবে স্বয়ংক্রিয়ভাবেই 5 আগস্টের বিপ্লবটাও আইনি কাঠামোর চোখে অবৈধ হয়ে যাবে। মহসিন রশিদ বলেছেন ডক্টর ইউনূস নাকি সাংবিধানিক রীতি মানেননি, কিন্তু তিনি এটা বলছেন না যে ডক্টর ইউনূস দায়িত্ব না নিলে দেশে হয়তো সামরিক শাসন জারি হতো অথবা দেশে একটা দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের দিকে ধাবিত হতো। তিনি নিজের কাছে দায়িত্ব তুলে নিয়েছিলেন, আর এজন্যই একটা সাংবিধানিক কাঠামোতে ফিরে আসতে পেরেছিল পুরো দেশ। যিনি নিজের সম্মান, বয়স, স্বাস্থ্যকে বাজি রেখে একটা ডুবন্ত রাষ্ট্রকে উদ্ধার করলেন, তাকে আজ কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা চলছে। একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর বলেছিলেন। এই ঠুনকো অজুহাতে পুরো সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনাটা একটা চরম রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। মহসিন রশিদের এই পদক্ষেপ মূলত একটি পতিত স্বৈরাচারের নীরব পুনর্বাসন প্রক্রিয়ারই অংশ। তারা দেখতে চাইছে এই ধরনের অভিযোগ তুললে দেশের মানুষ এবং জেনজি কিভাবে রিয়্যাক্ট করে। কিন্তু দেশের তরুণ প্রজন্ম যারা বুকের রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশ এনেছে, তারা এত সহজেই এই ষড়যন্ত্র সফল হতে দেবে না। ডক্টর ইউনূস সেদিন একা দাঁড়িয়ে পুরো দেশকে রক্ষা করেছিলেন, আর আজ পুরো দেশের দায়িত্ব তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। কারণ ডক্টর ইউনূসকে বিতর্কিত করার অর্থ হল জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বেইমানি করা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপের হুমকি কি সত্যি সংবিধান রক্ষার স্বার্থে, নাকি এর পেছনে জুলাই বিপ্লবকে নস্যাৎ করার কোনো গভীর ষড়যন্ত্র আছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।